বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, করেছেন আত্মত্যাগ, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর বিনোদনের প্রতিদিনের আয়োজন এন্টারটেনমেন্ট 24। ভাষার ভালোবাসায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জেবিন। 1971 সালে যে স্বাধীনতার ডাক এসেছিল তার বীজ কিন্তু বপন করা হয় 52-তে। রাষ্ট্রভাষা বাংলা চাই এমন স্লোগানে 21শে ফেব্রুয়ারির রাজপথে যারা নেমেছিলেন পাকবাহিনীর গুলিতে তারা হয়েছেন রক্তাক্ত। হতাশার কথা, আত্মত্যাগের এই মহান গল্প খুব একটা আসেনি দেশের রূপালী পর্দায়। 70 বছরের ইতিহাসে স্বাধীনতার আগে একটি আর পরে তৈরি হয়েছে মাত্র 2টি ছবি। বাঙালির স্বাধীনতার বীজ বপন করা হয় 52-র ভাষা আন্দোলনে, কিন্তু সেলুলয়েডে বড্ড অবহেলার শিকার এই অধ্যায়টি। কিন্তু আমি তো তোমার কাছে সংসার সুখের হয় রমণীর গুণে ডাকি। মুক্তিযুদ্ধ নিয়ে পক্ষে বিপক্ষে যে বিতর্ক রয়েছে তার ছিটে ফোটাও নেই 52-র ভাষা আন্দোলন নিয়ে। তারপরেও এই পটভূমি নিয়ে চলচ্চিত্রের সংখ্যা মাত্র 3টি। ভাষা আন্দোলনের উপর 1970 সালে দুর্দান্ত এক কাল্ট ফিল্ম তৈরি করেন জহির রায়হান। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রূপকের আশ্রয়ে তিনি নির্মাণ করেন জীবন থেকে নেয়া। স্বাধীনতা 34 বছর পর 2005 সালে ভাষা আন্দোলনকে প্রথম রূপালী পর্দা নিয়ে আসেন প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন। আহমদ সফার উপন্যাস ওঙ্কার অবলম্বনে বাংলা নির্মাণ করেন তিনি। कौन सी जुबान बोलती हो? क्या ना मातृभाषा मायर भाषा कुछ नहीं होता। उर्दू सीखो, उर्दू बोलो। সরকারি অনুদানে এখন পর্যন্ত ছবি তৈরি হয়েছে শতাধিক, যার সিংহভাগই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। মুক্তিযুদ্ধ এত বিশাল একটা ব্যাপ্তি নিয়ে আসলো আমাদের জীবনে যে তখন কিন্তু মুক্তিযুদ্ধের ছবি অনেক হয়েছে। সেই অর্থে তখন ভাষা আন্দোলনটা কিন্তু চলচ্চিত্রের উপকরণ হিসেবে অনেকটা চাপা পড়ে গেছে। তরুণ প্রজন্মকে যদি একটি জাতির অন্তর্ভুক্ত করতে হয়, বাঙালি জাতি এবং জাতিসত্তার ভাষা আন্দোলন উপর চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধের উপর সুন্দর চলচ্চিত্র, সবার গ্রহণযোগ্য চলচ্চিত্র এবং ইতিহাসের প্রেক্ষাপটে কিছু চলচ্চিত্র নির্মিত হওয়া উচিত। 4.5 দশকে মাত্র 3টি ছবি, এমন অনাগ্রহের কারণ হিসেবে পৃষ্ঠপোষকতার অভাব আর রাজনৈতিক চাপকে দুষলেন নির্মাতারা। 2006 থেকেই চিন্তাটা শুরু করি। 8-এ যে আমি প্রথম এটি নির্মাণের উদ্যোগ নেই, কিন্তু কোনো প্রযোজক আমাকে সহায়তা করেননি সে সময়। হয়তো এটার বাণিজ্যিক অযোগ্যতা তাদেরকে প্রভাবিত করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রজন্মের কাছে 21-এর তাৎপর্য তুলে ধরার সহজ মাধ্যম চলচ্চিত্র, যার প্রথম উদ্যোগ নিতে হবে সরকারকেই। 56 ভাগ লোক যে ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অলিখিতভাবেই যেন 21শে ফেব্রুয়ারিতে অনিবার্য হয়ে উঠেছে এই গান। শুধু এটি নয়, কথাসুরের ব্যঞ্জনায় 70 বছরে ভাষা আন্দোলন ঘিরে তৈরি হয়েছে বেশ কটি গান। এবারে জানবো সে গানের গল্প। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি মানেই এই গান, দিনের শুরু থেকে শেষ। অলিখিতভাবেই যেন অনিবার্য আব্দুল গাফফার চৌধুরীর গানটি, যার সুরকার আলতাফ মাহমুদ। তবে 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান রচনা করেন ভাষা সংগ্রামী গাজীউল হক। তার লেখা ভুলবো না শিরোনামের গানটি প্রথম দিকে বেশ প্রচার হয়েছে। ভাষার ভালোবাসার আরেক গান মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে। মোশাররফ উদ্দিন আহমেদের লেখা গানটির সুর করেন আলতাফ মাহমুদ। এই গানটিও তৎকালীন সময়ে খুব জনপ্রিয়তা পায়।
ভাষা ও বাংলা ভাষা আন্দোলন নিয়ে 1953 সালে শিল্পী আব্দুল লতিফ 21শে ফেব্রুয়ারির ওপর লেখেন তার বিখ্যাত গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। তৎকালীন স্বৈরাচারী সরকার ও তার দোসরদের অন্যায়ের শিকল ভাঙার কথাই উঠে আসে গানটির কথায়। বাংলা ভাষা আন্দোলন ও 21শে ফেব্রুয়ারি নিয়ে আছে আরও বেশ কটি গান, যে গানের কথাও সুরে উঠে এসেছে 52তে ভাষার জন্য প্রাণ দেয়া রফিক, সালাম, জব্বার, বরকতদের মহান আত্মত্যাগের গল্প। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। মাকসুদুল হকিমু, চ্যানেল 24। আমি দাম দিয়েছি। যদি প্রশ্ন করা হয় ভাষার ভালোবাসাটা কেমন, এর উত্তরে এক একজন প্রকাশ করবে এক এক রকম অনুভূতি। আচ্ছা, তারকাদের কাছে ভাষার ভালোবাসাটা কেমন? চলুন না শুনে আসি তাদের মুখেই। ভাষার শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ভাষার যে বিকৃতি শুরু হয়েছে নাটকে সেটা আমি ঘৃণা করি এবং আমি এটা প্রতিবাদ জানাই। ভাষার কথা এলেই তো, স্বাধীনতার কথা এলেই তো, যুদ্ধের কথা এলেই তো আসলে তখন মনটা খারাপ হয়ে যায়। তখন মনটা খারাপ হয় এজন্য যে আমার মনে হয় এখনও আমরা বাংলা ভাষাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিতে পারিনি। আমরা বাঙালিরা সবাই যেন আরও সচেষ্ট হই বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবার জন্য। আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য এটা অনেক বড় অর্জন। আমরা 52 সালে যে অর্জনটা করেছি এবং এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্যাপারটা আমরা অনেকেই কতটুকু ফিল করতে পারছি জানি না, কিন্তু আমার কাছে এটা অনেক অনেক বড় ব্যাপার। আমি সকল শহীদদের প্রতি, যারা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি যারা আমাদের ভাষার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন। এবং আমাদের বাংলা ভাষাকে কোনোভাবেই আমরা বিকৃত হতে দেখতে চাই না। আমরা চাই আমাদের ভাষা সুন্দর, সুষ্ঠু ব্যবহার যেন সবসময় হয়। আমাদের পরের জেনারেশনকে যেন আমরা সুষ্ঠু, সুন্দরভাবে আমাদের ভাষাটাকে শেখাতে পারি। এই পৃথিবীতে একটি মাত্র দেশ যার ভাষার নামে দেশ, বাংলাদেশ। এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। এই ভাষার জন্য আমাদের এত ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম এবং এই ভাষা আন্দোলন কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটি উল্লেখযোগ্য কি বলে এটাকে, একটি ঘটনা, যে জায়গা থেকে আসলে মানে বাঙালি জাতীয়তাবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মানে সমস্ত কিছুই আসলে 52 থেকেই শুরু। সেই 52-এর ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, তো সব কিছু মিলে ভাষা আমাদের মানে এটি তো শুধু ফেব্রুয়ারি জুড়েই আসলে পালন করার বিষয় না, সমগ্র জীবন ধরে এবং সারা বছর ধরে এটি চর্চাটা আসলে আমাদের থাকা উচিত। পৃথিবীতে একটি জাতি আছে, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলা ভাষা, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। তাই এই ভাষা আমরা যেন খুব সুস্পষ্টভাবে শুদ্ধ উচ্চারণে বলতে পারি। বাংলাদেশ হচ্ছে সেই দেশ, সারা পৃথিবীতে একমাত্র দেশ যারা কিনা ভাষার জন্য লড়েছিল, নিজের ভাষায় কথা বলতে চাই বলে প্রাণ দিয়েছিলেন। আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, তো তাদের ঋণ তো আসলে শোধ করা যাবে না, এটা তো আর শোধের কিছু না। তো আমাদের ভাষাটা যেন ধ্বংস না হয়, ভাষাটা যেন সুন্দরভাবে বেঁচে থাকে এবং যারা এই আত্মত্যাগ করেছে এই ভাষার জন্য তাদেরকে সবসময় যেন আমরা মানে উপরে স্থান দিয়ে রাখি, মাথার উপরে রাখি সবসময়। 24 ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পাবে জসিম আহমেদ প্রযোজিত মায়ার জঞ্জাল। প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখার 3 দিন আগে সোমবার ঢাকায় হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, বাংলাদেশের অভিনেত্রী অপি করিম সহ আরও অনেকেই। একবার সাসপেন্ড করলে কাউকে আবার নেওয়া যায়? আমার বউ লোকের বাড়িতে বাসন মাজে ম্যাডাম। আর দিন 2 বাদেই বাংলাদেশ ও কলকাতায় একসাথে মুক্তি পাবে মায়ার জঞ্জাল। এরই মধ্যে ঋত্বিক চক্রবর্তী, অপি করিম অভিনীত সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝে তৈরি হয়েছে আগ্রহ। একটা কুরিয়ারের কাজ দিলাম, এরা 10 দেবে বলছে। ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির আগে রাজধানীর মিরপুর সনি স্কয়ার শাখায় হয়েছে বিশেষ প্রদর্শনী। সেখানে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসেন ঋত্বিক চক্রবর্তী। 19 বছর পর মায়ার জঞ্জালের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অপি করিম।
সিনেমাটিতে তার চরিত্রের নাম সোমা। অন্যদিকে তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। আমার খুব ইচ্ছা ছিল ইন্দ্রনীল রায় চৌধুরীর সাথে কাজ করার, কারণ তার ভালোবাসার শহর যখন দেখেছি এবং সেখানে যখন আমাদের জয়াপাকে দেখেছি, হ্যাঁ আপনিও ছিলেন সেখানে, তো ওরকম একটা কাজ করার তো একটা শিল্পী জীবনের একটা কি বলে একটা তাগিদও অনুভব করে। সো এইটা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমি যেহেতু কাজ কম করি, আবার কোনো দিন সুযোগ পাবো কিনা ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজ করার, এইটা আসলে আসল কারণ ছিল। আমরা স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করেছি, আমাদের অবস্থান কি এবং সেই রসায়ন কিভাবে ছবিতে আদৌ বোঝা যাচ্ছে কি না সেইটা তো ছবি দেখে বোঝার কাজ। তবে আমাদের কাজ করতে অফিস সাথে ভীষণ ভালো লেগেছে। প্রত্যাশা তো খুবই আছে, কারণ এই ছবিটা খুবই আন্তর্জাতিকভাবে নানান জায়গায় সমাদৃত হয়েছে, ফলে প্রত্যাশা তো আছে। আমরা চাই যে এই ছবিটা, আমাদের মনে হয়েছে যেটা এমন গল্প বলছে যেটা রোজ আমরা যে ছবি দেখি, আমি কলকাতার পরিপ্রেক্ষিতে বলতে পারি, বা যে ধরনের মানুষের গল্প এই ছবি বলে, বা যে মায়ার কথা বলা হয়, সেইটা আবার আমাদের খুব চেনা, এবং বাকিগুলো আমরা খুব একটা ছবিতে দেখি না। মায়ার জঞ্জাল সিনেমাটির প্রযোজক জসিম আহমেদ বলেন, তাদের প্রচেষ্টা ছিল ভালো একটি সিনেমা নির্মাণের। আমি প্রতিটা সিনে আসলে আমি অভিভূত হচ্ছিলাম, স্পেশালি আমাদের দুইটা গল্পকে যখন ব্লেন্ড করে মিলাইয়া দেওয়া হয়েছে। তো প্রথমত হইল যে এই স্ক্রিপ্ট হাতে নেওয়ার পরে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল আমরা একটা ভালো ছবি বানাবো, এবং ভালো ছবি বানানোর জন্য আমাদের টিমের যে পরিকল্পনাটা ছিল সেইটা হলো যে আমরা এমন একটা ছবি বানাইতে যাচ্ছি যেটা বাংলাদেশের সিনেমার ব্র্যান্ড পারসেপশনের ক্ষেত্রে কিছুটা ধারণা পাল্টাইতে পারে। বিশেষ প্রদর্শনী দেখে হল থেকে বের হওয়া দর্শকদের চোখে মুখে ছিল তৃপ্তি আর উচ্ছ্বাস। খুব ভালো লাগছে। আর সিনেমাটাই হলো সম্পর্কের যে সম্পর্ক বাড়লে বা আমরা যত সম্পর্ক রিলেশনশিপ অনেক বড় জায়গায় গেলে যে জঞ্জাল তৈরি হয়, ওইটা নিয়ে আসলে সিনেমাটা আশা করি সবার ভালো লাগবে। আমি খুবই খুশি যে আমি দেশের বাইরে যার সাথে প্রথম অভিনয় করেছি ঋত্বিক চক্রবর্তী, তার সিনেমা বাংলাদেশে প্রথম রিলিজ হলো, সেটা নিয়ে আমি খুবই উত্তেজিত। মায়ার জঞ্জাল কতটা মায়া কাটতে পারে তা জানা যাবে আগামী 24 ফেব্রুয়ারি। চল মানে কোথায়? মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। অভিনয়ের সাথে সখ্যতা দীর্ঘ কয়েক দশকের, যার স্বীকৃতিতে হাতে উঠল 21শে পদক। বলছি মাসুদ আলী খানের কথা। চ্যানেল 24কে প্রবীণ এই অভিনেতা বলেন, রাষ্ট্রীয় এই সম্মাননা তাকে করেছে সম্মানিত। টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, মঞ্চ সব মাধ্যমেই করেছেন বিচরণ। অভিনয়ের দীর্ঘ এই যাত্রায় মাসুদ আলী খানের হাতে উঠেছে 21শে পদক। দেরিতে হলেও এই পুরস্কার 93 বছর বয়সী মাসুদ আলী খানের মনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। যে কোনো রকম পুরস্কার কিংবা রেকগনিশন আনন্দের। আমিও অবশ্যই খুব আনন্দিত যে একটা রাষ্ট্রীয় পদক আমি পেয়েছি। সদাশয় সরকার আমাকে যোগ্য মনে করেছেন। অভিনয়ের বাইরে মাসুদ আলী খানের আরও একটি পরিচয় হয়তো অনেকেরই অজানা। বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন তিনি, কিন্তু সে প্রভাব কখনোই পড়তে দেননি। আমি আমার কাজে কোনোদিন ফাঁকি দিইনি। আমার বন্ধুবান্ধব যারা আছেন, আমার কলিগসরা, আমার সুপিরিয়ার্সরা চিরকালে আমার প্রশংসা করেছেন কাজের। আমার স্ত্রী, আমি তো একটু দেরি করে অফিসে থেকে বাসায় ফিরতাম, অত রাত্রে মানে রিহার্সাল দিয়ে রেকর্ডিং করে সব করে বাসায় ফিরতে দেরি হতো। তখন দরজাটা খুলে দেওয়া, গরম ভাত সামনে রাখা, সবই চিরকাল করে এসছেন কোনো রকম প্রতিবাদ না জানিয়ে। বার্ধক্যজনিত অসুখে গত 4 বছর অভিনয় থেকে দূরে মাসুদ আলী খান আলাপচারিতায় বললেন, অভিনয়টা খুব মিস করেন তিনি। ক্যারিয়ারে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বর্ষিয়ান এই অভিনেতা। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না কষে এই ভালোবাসা আগলেই কাটাতে চান বাকিটা জীবন। জীবন নিয়ে বেশি কিছু ভাববার আর এখন সময় নেই। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। শুরুর মতো শেষটাও করতে চাই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, করেছেন আত্মত্যাগ,
তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে। দর্শক, এই ছিল আজকের এন্টারটেনমেন্ট 24-এর আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।